শান্তি প্রতিষ্ঠার আমেরিকান উদ্যোগে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই ইউক্রেনের। এভাবেই দেশটির ওপর ক্ষোভ ঝাড়লেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেন, এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ইউরোপ। জবাবে সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, আমেরিকার প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞ তার দেশ, বিশেষ করে ট্রাম্পের প্রতি। এছাড়া ইউরোপ, G7 এবং G20 সদস্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। এদিকে ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন কড়া ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, শক্তি প্রয়োগে ইউক্রেনের সীমান্ত কিংবা সামরিক বাহিনী কমিয়ে আনা যাবে না। 28 দফা শান্তি প্রস্তাব সংশোধনের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রীও। ওদিকে জেনেভায় আলোচনায় মিশ্র বার্তা পাওয়া গেলেও আশার আলো দেখছেন জেলেনস্কি। গত বুধবার এক্সিওসের মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে মস্কোর সাথে গোপনে একটি শান্তি প্রস্তাবের খসড়া তৈরি করেছে ওয়াশিংটন, যাতে গাজার মতো ইউক্রেনেও শান্তি পরিকল্পনার প্রস্তাব রাখা হয়েছে। তখন বিশ্লেষকদের মাঝে দোলাচল দেখা যায়। তারা বলতে থাকেন, আদৌ কি অবরুদ্ধ উপত্যকায় কোনো যুদ্ধবিরতি চলছে? তথাকথিত শান্তি চুক্তি বাস্তবায়নের পর গাজায় শতাধিক বিমান হামলা চালিয়েছে আইডিএফ, ঝরছে অসংখ্য নিরীহ মানুষের প্রাণ। সেরকম প্রস্তাব কখনো সুখকর হতে পারে না। অবিশ্বাস্য হলেও সত্য, 28 পয়েন্টের শান্তি প্রস্তাবে শুধু রাশিয়ার জন্যই শান্তি রাখা হয়েছে, ইউক্রেনের জন্য নয়। চরম বিতর্কের মুখে খোদ স্টেট সেক্রেটারি মার্কো রুবিও নাকি বলেছেন, এটা ক্রেমলিনের পাঠানো তালিকা, ট্রাম্প প্রশাসনের কিছু নয়। এমন দাবি করেছেন কয়েকজন সেনেটর। এনবিসি নিউজ এই তথ্য দিয়েছে। আইন প্রণেতাদের এমন দাবি স্টেট ডিপার্টমেন্ট থেকে ভুল বলে আখ্যায়িত করা হলেও ডেমোক্রেটিক সেনেটর মার্ক ওয়ার্নার এবিসি নিউজে গোটা শান্তি প্রস্তাবকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের হাতে কাউকে শাস্তি দেওয়ার জন্য তুলে দেওয়ার সাথে তুলনা করেছেন। তাই তো এই রোডম্যাপ সংশোধনের দাবি তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। আর ইউরোপিয়ান কমিশন প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন করা ভিডিও বার্তা দিয়েছেন। বলেছেন, শক্তি প্রয়োগে ইউক্রেনের সীমান্ত কিংবা সামরিক বাহিনী কমিয়ে আনা যাবে না। এতে করে সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে না, বরং দেশটিকে আরো ঝুঁকির মুখে ফেলে দেওয়া হবে। Esa propuesta de paz tiene que ser revisada en profundidad, sobre todo para que borders cannot be changed by force. Second, as a sovereign nation, there cannot be limitations on Ukraine's armed forces that would leave the country vulnerable to future attack. আমেরিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিশিনা প্রস্তাবিত রোডম্যাপে অনেক অসঙ্গতি তুলে ধরে এটিকে অন্যায্য বলে উল্লেখ করেছেন। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক ম্যার্জ ডয়েচে ভেলের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, কোনোভাবেই ইউক্রেনের সার্বভৌমত্ব সংকটের ভেতর ফেলা যাবে না। ওদিকে তুর্কির প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান G20-তে এক সংবাদ সম্মেলনে বলেছেন, একটি যুদ্ধবিরতির লক্ষ্যে আঙ্কারায় জেলেনস্কির সাথে সম্প্রতি বৈঠক করেছেন তিনি। সোমবার এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলবেন, যাতে করে অস্ত্রবিরতির পথ সুগম হয়। অন্যদিকে জেনিভার আলোচনা নিয়ে মিশ্র বার্তা পাওয়া যাচ্ছে বলে বিতর্ক উঠেছে। এরপরও অবশ্য আশাবাদী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি মনে করছেন ওয়াশিংটন তাদের কথা মনোযোগ দিয়ে শুনছে। তবে তার আশায় জল ঢেলে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমের বার্তায় তিনি বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় আমেরিকান উদ্যোগে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই ইউক্রেনের। দেশটির উপর ক্ষোভ ঝেড়ে তিনি আরও জানান, এখনও রাশিয়ার কাছ থেকে তেল কিনছে ইউরোপ। অন্যদিকে আমেরিকা নেটোর কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র বিক্রি করছে কিয়েভে সরবরাহের জন্য। এর জবাবে পাল্টা সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, আমেরিকার প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞতার দেশ, বিশেষ করে ট্রাম্পের প্রতি। এছাড়া ইউরোপ, G7 এবং G20 সদস্য দেশগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকার প্রস্তাবিত শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় ব্যাপক অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। রবিবার জেনেভায় ইউক্রেনের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে শিগগিরই শান্তি চুক্তির আশা করেন তিনি। তবে পরিকল্পনায় পরিবর্তন আনা হবে বলে জানান রুবিও। ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান ইয়ারমাকও অগ্রগতির কথা উল্লেখ করেন।
তিনি বলেন, স্থায়ী শান্তির পথে এগিয়ে যাচ্ছে ইউক্রেন এবং এর জন্য আমেরিকার প্রতি তারা কৃতজ্ঞ। এদিকে রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি দুই দলের আইন প্রণেতারাই বলছেন এই চুক্তিতে রাশিয়ার স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে আমেরিকার খসড়া পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য রবিবার সুইজারল্যান্ডের জেনিভায় ইউক্রেনের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও। We have a very good work product that was already built on a foundation of input from all the relative parties involved here, and we were able to go through some of those items now, point by point, and I think we've made good progress. বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিও জানান, ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে এটিকে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে অর্থবহ বৈঠক বলে আখ্যায়িত করেন তিনি। I think the takeaway from it is, I think this is a very, very meaningful, I would say probably best meeting and day we've had so far in this entire process, going back to when we first came into office in January. তবে এখনো আরো কিছু কাজ বাকি আছে উল্লেখ করে রুবিও জানান, উভয় পক্ষের মধ্যে মতপার্থক্য কমাতে শান্তি পরিকল্পনাটিতে কিছু পরিবর্তন আনার জন্য কাজ করবেন আলোচকরা। So we're working through making some changes, some adjustments in the hopes of furthering narrowing the differences and getting closer to something that both Ukraine and obviously the United States are very comfortable with. ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আন্দ্রি ইয়ারমাকো রুবিওর বক্তব্যে সহমত পোষণ করে বলেন, তারা বেশ ভালো অগ্রগতি করেছেন এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে এগিয়ে যাচ্ছেন। We have very good progress and we are moving forward to the just and lasting peace. ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য আমেরিকা ও ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। We thank our big friends, United States and personal President Trump. জেনিভায় দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে বৈঠকের ঠিক আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইউক্রেনের নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি অভিযোগ করেন, কিয়েভ আমেরিকার প্রচেষ্টার প্রতি কোনো কৃতজ্ঞতাই দেখায়নি। এছাড়া রাশিয়ার কাছ থেকে ইউরোপের দেশগুলোর তেল কেনা নিয়েও সমালোচনা করেন ট্রাম্প। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সমর্থিত শান্তি পরিকল্পনায় রাশিয়াকে বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারা। রাশিয়াকে জবাবদিহিতার আওতায় আনার কোনো পদক্ষেপ না নেওয়ায় তীব্র নিন্দা জানান ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার। তার সাথে সুর মিলিয়ে সেনেটর মার্ক ওয়ার্নারও মনে করেন, প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় স্বাক্ষর ইউক্রেনের জন্য লাভজনক হবে না। চুক্তিতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চয়তা না দেওয়া হলে ইউক্রেনকে চুক্তি সই থেকে বিরত থাকার পরামর্শ দেন টেক্সাসের রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল। আমেরিকায় ইউক্রেনের রাষ্ট্রদূত ওলগা স্টেফানিসিনা বলেন, প্রস্তাবিত 8 দফা শান্তি পরিকল্পনাটি ন্যায় বিচার নয়, বরং যুদ্ধ শেষ করা এবং সামরিক অভিযান বন্ধ করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। গত শুক্রবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোরান মামদানির মধ্যে বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই একে অপরের প্রতিপক্ষ হয়ে ওঠা এবং কয়েক মাস ধরে আক্রমণাত্মক মন্তব্যের পর বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বৈঠকটি। রবিবার মামদানিকে প্রশ্ন করা হয়, প্রেসিডেন্ট ট্রাম্পকে কি এখনও ফেসিস্ট মনে করেন কিনা। জবাবে মামদানি বলেন, তিনি আগে যা বলেছেন বা বিশ্বাস করতেন তা এখনও বিশ্বাস করেন। ট্রাম্পকে গণতন্ত্রের জন্য হুমকি বলে মনে করেন কিনা জানতে চাইলে একই জবাব দেন মামদানি। তিনি আরও বলেন, রাজনীতিতে মতবিরোধ এড়িয়ে যাওয়ার সুযোগ নেই, তবে কোন বিষয়টা আলোচনার টেবিলে আনা উচিত সে বিষয়ে স্পষ্ট ধারণা থাকা জরুরি। নবনির্বাচিত মেয়র আরও বলেন, তিনি কোনো মতামত জাহির করতে বা কোনো অবস্থান তুলে ধরতে ওভাল অফিসে যাননি। নিউ ইয়র্কের বাসিন্দাদের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কাজ করতে গিয়েছেন। গভর্নর ক্যাথি হোকলের $9 বিলিয়ন কর বাড়ানোর পরিকল্পনা প্রসঙ্গে নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র মামদানি জানান, ইউনিভার্সাল চাইল্ড কেয়ার এবং সাশ্রয়ী জীবন ব্যবস্থা নিশ্চিত করতে তিনি বিকল্প উৎস থেকে অর্থের যোগানের পক্ষপাতী। তার মতে, যদি অন্য উপায়ে অর্থের সংস্থান করা যায় তাহলে এই মুহূর্তে কর বাড়ানোর কোনো প্রয়োজন নেই। পুলিশ কমিশনার জেসিকা টিশের প্রশংসা করে মামদানি বলেন, তার সময়ে শহরে অপরাধ কমেছে। পুলিশের সংখ্যা বৃদ্ধি নয়, বরং মানসিক স্বাস্থ্য সংক্রান্ত কলের চাপ কমানোর উপর জোর দেন তিনি। নিউ ইয়র্কের ইহুদি বাসিন্দাদের নিরাপত্তা ও যে কোনো ধরনের হেইট ক্রাইম ঠেকাতে তার প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দেবে বলেও জানান নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র। টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস বা টিপিএস কখনোই দেশে স্থায়ী বসবাসের উদ্দেশ্যে তৈরি করা হয়নি, একথা বলেছেন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম। প্রেসিডেন্ট ট্রাম্প সোমালিদের জন্য টিপিএস বাতিলের ঘোষণার পর রবিবার এ বিষয়ে স্পষ্ট করেন নোম। তিনি বলেন, আইন মেনে তারা সব দেশের জন্য টিপিএস প্রোগ্রাম পর্যালোচনা করবেন। বাইডেন আমলে এই সুরক্ষার মেয়াদ 2026 সাল পর্যন্ত বাড়ানো হলেও এটাকে বাতিল করেছে ট্রাম্পের প্রশাসন।
মিনেসোটায় সোমালিদের জন্য টেম্পোরারি প্রোটেকশন স্ট্যাটাস টিপিএস বাতিল করে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই ঘোষণার পর কর্মসূচিটির উদ্দেশ্য স্পষ্ট করে হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম বলেন, এটি আসলে দীর্ঘদিন থাকার কথাও ছিল না। Well, TPS is a program that was always meant to be temporary. মিনিয়াপোলিসের সেন্ট পল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক সংবাদ সম্মেলনে নোম বলেন, এটি কখনোই আশ্রয় কর্মসূচির জন্য তৈরি হয়নি। It was never meant to be an asylum program. It was always meant to be put in place after an incident or an event on a temporary basis, and that's what the evaluation will be. তিনি আরো বলেন, 1991 সাল থেকে চালু থাকা এই সোমালি প্রোগ্রামটি কিভাবে এত বছর ধরে চলছে তা নিয়েও এখন খোঁজ খবর করবে সরকার। From 30 years ago, when this designation was given, if it still holds true and if the individuals still qualify for a TPS program. টিপিএস হলো এমন একটি কর্মসূচি যা যোগ্য বিদেশিদের গৃহযুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগের কারণে নিরাপদে দেশে ফিরতে না পারলে সাময়িক সুরক্ষা দেয়। নোম জানান, এখন আইনি সময়সীমা অনুযায়ী প্রতিটি দেশের কর্মসূচি মূল্যায়ন করা হবে। There is a timeline as set under statute that every single country's TPS program gets evaluated on. এদিকে ট্রাম্প প্রশাসনের অধীনে আরো বেশি অভিবাসীকে ধরতে আক্রমণাত্মক পদ্ধতি ব্যবহার করছে ফেডারেল এজেন্টরা। লস অ্যাঞ্জেলেস, শিকাগো এবং শার্লটের মতো শহরগুলোর রাস্তা বা স্কুলের ড্রপ আপ পয়েন্ট থেকে অভিবাসীদের গ্রেফতার করা হচ্ছে। এছাড়া শান্তিপূর্ণ বিক্ষোভে বল প্রয়োগ কিংবা মরিচের গুঁড়া নিক্ষেপের মতো কঠোর কৌশলও ব্যবহার করা হচ্ছে প্রতিবাদকারীদের ওপর। এসব কারণে অভিবাসী ও তাদের কমিউনিটিতে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মারিবার মার্টিনেস নামে এই মেক্সিকান আমেরিকান নাগরিক বলেন, বর্ডার পেট্রোল এজেন্টের পরপর 5টি গুলির ক্ষত নিয়েও বেঁচে গেছেন তিনি। ওই ঘটনার পর হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট দাবি করে মার্টিনেস তার গাড়ি দিয়ে এজেন্টের গাড়িতে ধাক্কা মেরেছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আনা হয়। যদিও আদালতে সব কয়টি অভিযোগ থেকে খালাস পেয়েছেন মার্টিনেস। সামাজিক মাধ্যমে ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের আসল চেহারা উন্মোচিত করেছেন বলে মন্তব্য করেছেন ডেমোক্রেটিক সেনেটর এলিসা স্লটকিন। দেশের সামরিক বাহিনীর সদস্যদের প্রতি ট্রাম্প প্রশাসনের অবৈধ আদেশকে উপেক্ষা করার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দেয়া 6 ডেমোক্রেটিক আইন প্রণেতাদের মধ্যে অন্যতম স্লটকিন বলেন, ট্রাম্প ভিন্নমত পোষণকারীদের ভয় দেখানোর নতুন কৌশল বেছে নিয়েছেন। তাদেরকে মৃত্যুদণ্ডের হুমকি দিয়ে প্রয়াত কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনের নথি প্রকাশের দাবিকে প্রেসিডেন্ট ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন তিনি। এদিকে সামরিক বাহিনীর সদস্যদের প্রতি 6 ডেমোক্রেটিক আইন প্রণেতার ভিডিও বার্তাকে বিপজ্জনক আচরণ বলে মন্তব্য করেছেন হাউস স্পিকার মাইক জনসন। জনসনের মন্তব্যের প্রতিক্রিয়ায় ডেমোক্রেটিক সেনেটর অ্যামি ক্লোবুশার বলেন, আইন অনুযায়ী সামরিক বাহিনীর সদস্যরা অবৈধ আদেশ উপেক্ষা করার এখতিয়ার রাখেন। বিভিন্ন স্টেটে ন্যাশনাল গার্ড ও সেনা মোতায়েন নিয়ে ফেডারেল আদালতও একই ধরনের অবস্থান নিয়েছে বলে উল্লেখ করেন তিনি। নির্বাচিত আইন প্রণেতাদের হুমকি দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প লজ্জাজনক আচরণ করেছেন বলে মন্তব্য করেন ক্লোবুশার। ওই ভিডিও বার্তায় অংশ নেওয়া আরেক ডেমোক্রেটিক সেনেটর মার্ক কেলি তার স্ত্রী সাবেক কংগ্রেসম্যান গ্যাবি গিফোর্ডসের উপর বন্দুক হামলার কথা স্মরণ করে বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন তাদের পরিবারের সদস্যরা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকিকে 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার হুমকির সাথে তুলনা করেছেন ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জেসন ক্রো। তিনি বলেন, ট্রাম্প আগেও ভবিষ্যৎ না ভেবেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশের মানুষকে নিরাপত্তা ঝুঁকিতে ফেলেছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে আমেরিকা। 4টি সূত্রে বরাতে এমন খবর দিয়েছে রয়টার্স। এছাড়া দ্য ওয়াশিংটন পোস্ট বলছে, রবিবার মাদুরোর জন্মদিনেই দেশটিতে যুদ্ধ বিমান থেকে লিফলেট ফেলে নিকোলাসকে মানসিকভাবে চাপে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন, যাতে করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজে থেকেই কোথাও পালিয়ে যান। অন্যদিকে সোমবার স্টেট ডিপার্টমেন্ট থেকে মাদুরো ও তার প্রশাসনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেটওয়ার্ক হিসেবে তালিকাভুক্ত করতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এর ফলে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোতে আর কোনো বাধা থাকবে না। এদিকে ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক উপস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা। গত কয়েক সপ্তাহ ধরেই দেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে ভেনেজুয়েলার অভ্যন্তরে অভিযান চালালে ঠিক কী ধরনের ঝুঁকি মোকাবেলা করতে হতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার প্রেক্ষিতে গত সপ্তাহে সর্বাধুনিক যুদ্ধ বিমানে ঠাসা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ক্যারিবীয় সাগরে পাঠিয়েছেন তিনি।
ওই অঞ্চলে থাকা ডজন খানেক যুদ্ধবিমান ও 15,000 সেনার পাশাপাশি রণতরীটি যোগ দেয় ভেনেজুয়েলায় হামলার সংখ্যা আরও জোরদার হয়। দেশের 25% যুদ্ধ জাহাজ জড়ো করা হয়েছে ওই অঞ্চলে বলে জানিয়েছে ফক্স নিউজ। বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ট্রাম্প মূলত চতুর্দিক থেকে সামরিক সমাবেশ করে দেশটির স্বৈরশাসক নিকোলাস মাদুরোকে ভেনেজুয়েলা ছেড়ে চলে যেতে বাধ্য করতে চাইছেন। এরই প্রচেষ্টায় রবিবার মাদুরোর জন্মদিনেই দেশটিতে যুদ্ধবিমান থেকে লিফলেট ফেলে নিকোলাসকে মানসিকভাবে চাপে ফেলতে চাইছে ট্রাম্প প্রশাসন বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এমন এক সময়ে 4টি সূত্রের বরাতে রয়টার্স খবর দিয়েছে মাদুরোকে উৎখাতে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে আমেরিকা, যাতে করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিজ থেকেই অন্য কোথাও পালিয়ে যায়। অন্যদিকে সোমবার স্টেট ডিপার্টমেন্ট থেকে মাদুরো ও তার প্রশাসনকে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সন্ত্রাসী নেটওয়ার্ক হিসাবে তালিকাভুক্ত করতে যাচ্ছে। প্রেসিডেন্ট দাবি করেছেন এর ফলে ভেনেজুয়েলার অভ্যন্তরে হামলা চালানোতে আর কোনো বাধা থাকবে না। এই বিষয়ে বিশ্লেষকদের ভিন্নমত থাকলেও তাতে কতটা পরোয়া করবেন ট্রাম্প সেটি এখনই বলা যাচ্ছে না। তবে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ওই অঞ্চলে বিমান পরিচালনায় সতর্কতা অবলম্বন করতে বলায় ওয়াশিংটন কারাকাস উত্তেজনা নতুন রূপ নিয়েছে। এদিকে ক্যারিবিয়ান সাগরে আমেরিকার সামরিক উপস্থিতিতে চরম উদ্বেগ প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দি সিলভা। G20 সম্মেলনে সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন ট্রাম্প একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন বলে তার শঙ্কা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।